সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনায় বিশ্বে 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু, প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ডের মধ্যে ভ্যাকসিন সংকটে ভারত, অনেক কেন্দ্রে টিকাদান বন্ধ। তুরস্কে এরদোগানের সাথে বৈঠকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে চেয়ার না দেয়া নিয়ে বিতর্ক, স্বৈরাচারী আচরণ বলল ইতালি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চতুর্থ ধাপের ভোট কাল, 5 জেলার 44 আসনে লড়ছেন 372 প্রার্থী। বিদায় নিশ্চিত মমতার, দাবি বিজেপি। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। বিশ্বজুড়ে দিনে আরও 14,000-এর কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। গেল ফেব্রুয়ারির পর যার রেকর্ড, তাতে মোট প্রাণহানি 29,14,000 ছাড়ালো। একদিন বিরতির পর ব্রাজিল আবারও 24 ঘন্টায় 4,000-এর ওপর মৃত্যু দেখেছে। তবে দৈনিক ভাইরাস শনাক্তের শীর্ষে এখনও ভারত। বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড 1,32,000-এর বেশি মানুষের দেহে মিলেছে করোনা। মৃত্যুবরণ করেছেন 8 শতাধিক মানুষ, যা গেল অক্টোবরের পর সর্বোচ্চ দৈনিক প্রাণহানি। দিনে 971 জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। করোনায় 954 জন মারা গেছেন পোল্যান্ডে। 600-র কাছাকাছি মৃত্যুবরণ হয়েছে মেক্সিকোতে। সব মিলিয়ে দিনে 7,33,000 মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বে মোট সংক্রমিত এখন 14 কোটির মতো মানুষ। পর্যাপ্ত টিকাদান কর্মসূচিও ঠেকাতে পারবে না যুক্তরাজ্যে করোনা মহামারীর নতুন ধাক্কা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা এমন আশঙ্কা প্রকাশ করেন। ডক্টর ক্যাথরিন স্মলউড এক সাক্ষাৎকারে জানান, গোটা বিশ্বের তুলনায় ব্রিটেনে দৈনিক সংক্রমণ শনাক্তের হার কমলেও সেটি ঝুঁকি এড়ানোর মতো নয়। দেশটিতে চলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি, তাতেও রক্ত জমাট বাঁধার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার বিতর্ক রয়েছে। তাই গবেষকরা বলছেন, এখনই লকডাউন তুলে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সিদ্ধান্ত মারাত্মক হতে পারে। সোমবার থেকে ব্রিটেনে জনগুরুত্বপূর্ণ নয় এমন দোকানপাট, জিম, পাব এবং রেস্তোরাঁ খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতে যখন প্রতিদিনই করোনার নতুন সংক্রমণের রেকর্ড ভাঙছে, তখন দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। মহারাষ্ট্র, ওড়িশা সহ ডজন খানেক রাজ্যের অনেক কেন্দ্রে এখন টিকাদান কর্মসূচি বন্ধ। টিকা সরবরাহ বাড়াতে কেন্দ্রের কাছে বারবার আবেদন করছে রাজ্যগুলো। তবে বিপুল চাহিদার সাথে পাল্লা দিয়ে ভ্যাকসিন উৎপাদনে হিমশিম খাচ্ছে সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক। করোনা মহামারীর সেকেন্ড ওয়েভে সবচেয়ে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। দৈনিক সংক্রমণের অর্ধেকই শনাক্ত হচ্ছে রাজ্যটিতে। অথচ স্থানীয় প্রশাসনের দাবি, মাত্র 3 দিন চলার মতো 15 লাখ ভ্যাকসিন ডোজ রয়েছে তাদের হাতে। কেন্দ্রীয় সরকারের কাছে বারবারই দিচ্ছে সরবরাহ বাড়ানোর তাগিদ। মোদি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, সপ্তাহে 40 লাখ এবং মাসে 1,60 লাখ ডোজ পাঠান মহারাষ্ট্রে। গেল 2 দিন ভ্যাকসিন স্বল্পতার জন্য বন্ধ মহারাষ্ট্রের 700টি টিকাদান কেন্দ্র। প্রত্যাশা, শনিবার থেকে পুরো দমে চালু হবে ভ্যাকসিনেশন কার্যক্রম। শুধু মহারাষ্ট্রই নয়, দেশটির ডজন খানেক রাজ্যে বন্ধ করোনার টিকাদান কর্মসূচি। অনেক কেন্দ্রেই ঝুলছে টিকা নেই নোটিশ। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে রাজ্যগুলোর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের মজুদ না বাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ তার। মহারাষ্ট্র, ছত্তিশগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাটে গেলবারের তুলনায় কয়েক গুণ বেশি সংক্রমণ। কিন্তু মহামারীকে পরাস্ত করতে যুদ্ধে নামতে হবে। গোটা দেশে টিকার সুষ্ঠু বন্টন প্রয়োজন। কোন রাজ্যে মজুদ আটকে রেখে যদি ভাবি মহামারীকে জয় করা সম্ভব, তাহলে সেটা ভুল ধারণা। 135 কোটি মানুষের দেশ ভারতে টিকাদান কর্মসূচির আওতায় এসেছেন মাত্র 9.5 কোটি মানুষ। অথচ বিশ্বের সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরির কর্মযজ্ঞ চলছে সে দেশেই। 85টি দেশে এরই মধ্যে 6.5 কোটির মতো ডোজ পাঠিয়েছে সেরাম ইনস্টিটিউট। অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় এখন রফতানি নিয়ন্ত্রণের দাবি উঠেছে ভারতে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে চেয়ার দেয়া হয়নি ইউরোপিয়ান কমিশনের প্রথম নারী প্রেসিডেন্টকে। সমান মর্যাদায় বৈঠকের কথা থাকলেও তাকে বসতে দেওয়া হয় দূরের সোফায়। এই ঘটনায় এখন তোলপাড় চলছে ইউরোপে। এরদোগানের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলেছে ইতালি, যদিও আঙ্কারা সাফাই ইউর প্রোটোকল টিমের পরামর্শের ভিত্তিতেই বসার ব্যবস্থা করা হয়।
সমমর্যাদার 3 নেতার বৈঠক, কিন্তু আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদের হলরুমে চেয়ার রাখা হয় 2টি, যাতে বিরক্তি গোপন রাখেননি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দেয়ার লেয়েন। পরে খানিকটা দূরের সোফায় বসেই শেষ করেন আলোচনা। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে ইউরোপিয়ান কাউন্সিল প্রধান চার্লস মিচেল ও উর্সুলার এ বৈঠকের আলোচ্য সূচি নয়, বসার ব্যবস্থা নিয়েই তোলপাড় চলছে বিশ্বজুড়ে। উর্সুলাকে চেয়ার না দেয়ায় সবচেয়ে কড়া ভাষায় ক্ষোভ জানিয়েছে ইতালি। প্রেসিডেন্ট এরদোগান যে আচরণ করেছেন তা মোটেও গ্রহণযোগ্য নয়। কমিশনের প্রেসিডেন্টকে যে অপমানের মুখোমুখি হতে হয়েছে তা খুব দুঃখজনক। এটা স্পষ্ট স্বৈরাচারী আচরণ, আর স্বৈরাচারকে স্বৈরাচারী বলতে হবে। প্রেসিডেন্ট খুব অবাক হয়েছেন, যেটা ভিডিওতে স্পষ্ট, কিন্তু নিজের প্রটোকলের চিন্তা বাদ দিয়ে আলোচনা অব্যাহত রাখার উপরেই গুরুত্ব দিয়েছেন তিনি। আমরা নিশ্চিত করব ভবিষ্যতে প্রটোকল নিয়ে এমন বিড়ম্বনা যেন না হয়। অভিযোগ উঠেছে নারী বলেই ইউরোপের অন্যতম ক্ষমতার নির্বাহী উর্সুলাকে প্রাপ্য মর্যাদা দেয়নি তুরস্ক। যদিও আঙ্কারা বলছে ইউর সাথে আলোচনার ভিত্তিতেই বসার ব্যবস্থা করেছে তারা। এমন নয় যে তুরস্কে এই প্রথম কোন রাষ্ট্রীয় অতিথি এলেন। ইইউ এর প্রটোকল টিমের চাহিদা ও পরামর্শের ভিত্তিতেই বসার ব্যবস্থা করা হয়েছিল। অথচ এখন তুরস্কের বিরুদ্ধে অন্যায়ভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। আমরা নারীদের সবসময় সর্বোচ্চ সম্মান দিই। অনেকদিন ধরেই ইউর সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে তুরস্ক, কিন্তু দেশটির মানবাধিকার পরিস্থিতি এবং সাইপ্রাস ও গ্রিসের সাথে উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে ইইউ। সম্পর্ক উন্নয়নের জন্যই বৈঠকে বসেছিল দুই পক্ষ। তবে বিশ্লেষকরা বলছেন চেয়ার বিতর্কে 2.5 ঘন্টার বৈঠকে দূরত্ব বেড়েছে আরও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মিয়ানমারের তাজে শহরে জান্তা আগ্রাসনে 11 বিক্ষোভকারীর মৃত্যু হলো বৃহস্পতিবার। অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় দেশটিতে মোট প্রাণহানি এখন বেড়ে দাঁড়িয়েছে 614 জনে। দেশটির শীর্ষ দুটি গণমাধ্যম মিয়ানমার নাও এবং ইরাবতীর দাবি, গণ আন্দোলনের সম্ভাবনা আজ করতে পেরেই 6 ট্রাক ভর্তি সেনা সদস্য মোতায়েন করা হয় ওই শহরটিতে। বিক্ষোভকারীরাও আগ্নেয়াস্ত্র, ছুরি এবং হাতে তৈরি বোমা নিয়ে মহাসড়কে নামে, যার ফলে আরও 5 ট্রাক সেনা যোগ দেয় বিরোধ দমাতে। শুক্রবার পর্যন্ত উত্তাল শহরটি 20 জন গুরুতর আহত, এমন খবর মিলেছে। পর্যবেক্ষক সংস্থা এএপিপির তথ্য বলছে দেশটিতে এখনও বন্দী 2800-র বেশি মানুষ। এছাড়া সেনা সরকারের বিরোধিতা করায় 120 তারকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে মিয়ানমারের জান্তা সরকারের সমর্থক বিদেশি মিত্র দেশগুলোর পতাকা পুড়িয়ে ক্ষোভ জানালো গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। বৃহস্পতিবার লংলং শহরে চীন ও রাশিয়ার পতাকা পোড়ায় তারা। সেনাবাহিনীর গুলির হুমকি উপেক্ষা করে বিক্ষোভে যোগ দেয় কয়েকশো মানুষ। এ সময় 2008 সালে সেনাবাহিনী প্রণীত সংবিধানও পোড়ায় তারা। তবে আন্দোলনকারীদের ক্ষোভ বেশি রাশিয়া ও চীনের ওপর। তাদের অভিযোগ, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করলেও সামরিক জান্তাকে এই দুটি দেশ সমর্থন দিয়ে যাচ্ছে। চীন ও রাশিয়ার আপত্তির কারণে জান্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সম্প্রতি মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে প্রতিনিধিও পাঠায় মস্কো। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট গ্রহণকাল। এই দিন 5 জেলায় 44 আসনে লড়বেন মোট 372 জন প্রার্থী। এই দফার ভোটে রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী। টালিগঞ্জে লড়াই নামছেন বিদায়ী তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস, অন্য বিজেপি থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিকে উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের বিপরীতে লড়ছেন কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। নির্বাচনী পরিসংখ্যান বলছে এই 44 আসনে গত 5 বছরে বিজেপির ভোট বেড়েছে 3 গুণের বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, প্রথম 3 ধাপে 91টির মধ্যে 68টি আসন জিতবে বিজেপি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এলোপাতাড়ি গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন একজন, আরও 5 ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বায়ার্নের একটি বাণিজ্যিক এলাকায় গোলাগুলি হয়। স্থানীয় সময় দুপুর 2:30 নাগাদ হামলা চলাকালেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অজ্ঞাত আততায়ীর সাথে চলে নিরাপত্তা বাহিনীর পাল্টাপাল্টি গুলি বিনিময়। তাতে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের প্রাথমিক বক্তব্য, এই ব্যক্তি কেন্ট মুর ক্যাবিনেট শিল্প কারখানার একজন কর্মী। তবে কেন সে হামলা চালিয়েছে সেটি স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ বিবৃতিতে তিনি জানান, লাগাম টানা হবে দেশে উৎপাদিত ঘোস্ট গান
ক্রয় বিক্রয়ে। প্রেসিডেন্ট বলেন, দেশে আগ্নেয়াস্ত্র সহিংসতা এমন মাত্রায় গেছে যা মহামারীকেও হার মানায়। এটি বিশ্ব পরিমণ্ডলে খুবই লজ্জাজনক। জারিকৃত নির্বাহী আদেশ অনুযায়ী তথাকথিত আগ্নেয়াস্ত্র কমাতে কি উদ্যোগ গ্রহণ করা সম্ভব সেই পরিকল্পনা প্রণয়নে বিচার বিভাগকে 30 দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ঘরোয়া পদ্ধতিতে বানানো অস্ত্রের তালিকা তৈরি করতে হবে। ঘোস্ট গান হিসেবে পরিচিত অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা, তাতে কোনো সিরিয়াল নম্বর থাকে না। ক্রয় বিক্রয়ের জন্য প্রয়োজন পড়ে না লাইসেন্সের, যার ফলে ব্যবহারকারীকে শনাক্ত করা বেশ দুরূহ। Gun violence in this country is an epidemic. যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতা মহামারীর মতো বিস্তার লাভ করেছে। শুধু তাই নয়, বিশ্ব পরিমণ্ডলে এটি দেশের জন্য লজ্জাস্কর, কারণ পরিসংখ্যান বলছে প্রতিদিন যুক্তরাষ্ট্রে 316 জন ব্যক্তি গুলিবিদ্ধ হন, প্রাণ হারান 106 মার্কিনী। তাই নির্বাহী আদেশ বলে প্রথমেই ঘরোয়া অস্ত্র বা ঘোস্ট গান কমানোর উপর গুরুত্ব আরোপ করছি। এই অস্ত্রগুলোর কোনো সিরিয়াল নাম্বার থাকে না, তাই ব্যবহারকারীকেও সহজে শনাক্ত করা অসম্ভব, কালোবাজারেও বেশ সহজলভ্য। দীর্ঘ 3 মাস আটকে রাখার পর দক্ষিণ কোরিয়ার জ্বালানিবাহী ট্যাঙ্কার ছাড়ল ইরান। শুক্রবার marintraffic.com এই তথ্য নিশ্চিত করে। স্যাটেলাইটে ধরা পড়ে স্থানীয় সময় ভোর 6টা নাগাদ বন্দর আব্বাস ত্যাগ করে MT হ্যানকুক শেমি। দক্ষিণ কোরিয়াও জানিয়েছে তেলবাহী জাহাজ এবং ক্যাপ্টেনকে মুক্তি দেওয়া হয়েছে। অবশ্য ইরানের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। জানুয়ারিতে হরমুজ প্রণালীর পানি দূষণের অভিযোগে ওই জাহাজটিকে আটক করা হয়, যদিও আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে থাকা বিপুল সংখ্যক ইরানি অর্থ জব্দ করা হয়েছিল। সেসব উদ্ধারে জাহাজ জব্দের নাটক সাজিয়ে চাপ প্রয়োগ করে তেহরান। বিলিয়নিয়ার তালিকায় ভারত এখন সারা বিশ্বের মধ্যে 3য় অবস্থানে। ইউরোপের অনেক উন্নত দেশকে টপকে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ধনীর সংখ্যা। বিশেষ করে করোনা মহামারীর মধ্যে ফুলে ফেপে উঠেছে ভারতীয় শত কোটিপতিদের টাকার পরিমাণ। শীর্ষ 2 ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পদ বেড়েছে অবিশ্বাস্য গতিতে। মুম্বাইয়ের ধারাবি বিশ্বের সবচেয়ে বড় বস্তি, যেখানে বসবাস প্রায় 10 লাখ হতদরিদ্র মানুষের। বিশ্বব্যাংকের হিসেবে ভারতে এমন হতদরিদ্র মানুষের সংখ্যা প্রায় 28 কোটি। দিনকে দিন বাড়ছে এ সংখ্যা। তবে ভারত ধনী না হলেও পরিণত হচ্ছে ধনীদের দেশে। ফোর্বসের নতুন তালিকা তাই বলছে। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা ঠাঁই করে নিয়েছেন ভারতীয়রা। এরই মধ্যে শীর্ষ 10-এ উঠে এসেছেন মুকেশ আম্বানি। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ $84.5 বিলিয়ন, যা প্রায় 6,25,000 কোটি রুপি। জ্বালানি, টেলিকম, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বলা যায় একচ্ছত্র ব্যবসা মুকেশ আম্বানির। জ্যাক মাকে হটিয়ে এশিয়ার শীর্ষ ধনীতেও পরিণত হয়েছেন তিনি। তালিকার 24তম শীর্ষ ধনী অপর ভারতীয় গৌতম আদানি। নির্মাণ খাতের টাইকুন গৌতম আদানির সম্পদ বেড়েছে $42 বিলিয়ন। 2020 সালের পর আদানির সম্পদের পরিমাণ বেড়েছে 5 গুণ। আম্বানির পাশাপাশি আদানিও ভারতীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। ভারতের শীর্ষ 10 ধনীর মধ্যে এবার জায়গা করে নিয়েছেন 2 বায়োটেক প্রতিষ্ঠানের প্রধান সাইরাস পুনেওয়ালা এবং দিলীপ সাংভি। পুনেওয়ালার সেরাম ইনস্টিটিউটে তৈরি হচ্ছে করোনার ভ্যাকসিন। অন্যদিকে সাংভির সান ফার্মা করোনা সংশ্লিষ্ট বিভিন্ন ওষুধ প্রস্তুত করে রয়েছেন ভারতীয় ধনীদের তালিকার 9 নম্বরে। ভারতের শত কোটিপতিদের সংখ্যা 102 থেকে বেড়ে 140 জনে দাঁড়িয়েছে গেল 1 বছরে। গেল 1 বছরে যত বিলিয়নিয়ার বেড়েছে তার বড় অংশ অশ্বেতাঙ্গ। এরা কেউই পশ্চিম বা ইউরোপের নাগরিক নন। অর্থাৎ সম্পদশালী বা বিলিয়নিয়ারদের সংখ্যা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই, যা আগে হতো। সম্পদের বন্টনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে 35তম বারের মতো বিশ্বের ধনীদের তালিকা প্রকাশ করল ফোর্বস। টানা 4থবারের মতো শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। তালিকা অনুযায়ী 660 জন বেড়ে বর্তমানে বিলিয়নিয়ারের সংখ্যা 2775। করোনার প্রকোপ সত্ত্বেও বেড়েছে ধনীদের অর্থ। গেল 1 বছরে ধনীদের মোট অর্থ বেড়েছে প্রায় $600 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে, এরপরে অবস্থান চীনের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া। বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যাতে বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট থেকে একাধিক হেলিকপ্টার ও যুদ্ধ বিমানকে উড়তে দেখা যায়। একে নিয়মতান্ত্রিক মহড়া বলছে মার্কিন নৌবাহিনী, কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কিত জলসীমায় প্রবেশ করল মার্কিন রণতরী এবং সেনাবহর। গেল কয়েকদিন ধরেই চীনের শাসনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা চলছে তাইওয়ানের। সোমবারও অন্তত 10টি চীনের যুদ্ধবিমানে প্রবেশ করেছে নিজস্ব আকাশসীমায়, এমন অভিযোগ তাইওয়ান প্রশাসনের। বিশ্লেষকদের অভিমত, মূলত শি জিনপিং সরকারকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের এই পেশি শক্তি প্রদর্শন। ঘরের বাইরে পা বাড়ালেই জেলিফিশ। সম্প্রতি ইতালির ত্রিয়েস্তে শহরের বাসিন্দারা এমন বিরল দৃশ্যের সাক্ষী হলেন।
করোনার বিস্তার রোধে বন্দর নগরীতে এখন লকডাউন চলছে, পানিতেও বন্ধ নৌযানে চলাচল। এ কারণে শহরের উপকূলে ভেসে আসে লাখো রাইজেস্টোমা পালমো প্রজাতির প্রাণীগুলো। খালগুলো হয়ে ওঠে গোলাপি। এগুলো ভূমধ্যসাগরে পাওয়া সবচেয়ে বড় আকারের জেলিফিশ। প্রাণীবিদদের মতে পানিতে স্থিরতা থাকে এবং খাবারের খোঁজেই জেলিফিশের এই বহর ভেসে উঠেছে। মাদক চোরাচালানকে কেন্দ্র করে কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তে বাড়ছে মানবিক সংকট। ভেনেজুয়েলার অভিযোগ, তাদের ভূখণ্ডে ঢুকে তাণ্ডব চালাচ্ছে কলম্বিয়ার কিছু সশস্ত্র গোষ্ঠী। এই চোরাকারবারিতে দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। প্রায়ই হচ্ছে গোলাগুলি। প্রাণ ভয়ে সীমান্ত পাড়ি দিয়ে কলম্বিয়া যাচ্ছেন বহু মানুষ। ভেনেজুয়েলার লা ভিক্টোরিয়া সীমান্ত এলাকা থেকে প্রতিদিন প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার মানুষ। পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী কলম্বিয়ায়। স্থানীয়রা বলছেন, তাদের অনেককেই অস্ত্রের মুখে মাদক চোরাচালান সহ নানা অপরাধে জড়াতে বাধ্য করা হয়। কেউ রাজি না হলেই পরিণতি মৃত্যু। এছাড়া সরকার বাহিনীর অভিযানেও কোণঠাসা তারা। সেনাবাহিনী আমাদের বাড়িঘর সব ভেঙে ফেলেছে। কোনো মতো জীবন বাঁচাতে নদী পাড়ি দিয়ে এখানে আশ্রয় নিয়েছি। আমরা এখন নিজ বাড়িতে ফিরতে চাই। আশা করছি আমাদের বাড়িঘর সব আগের মতোই ঠিকঠাক আছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে এখনো বেঁচে আছি। মাদুরো সরকারের অভিযোগ, তাদের সীমান্তে ঢুকে মাদক পাচারের মতো নানা অপরাধ সংগঠিত করছে কলম্বিয়ার সশস্ত্র গ্রুপ। অপরাধ দমনে এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। হত্যা, মাদক পাচার সহ এমন কোনো অপরাধ নাই যার মুখোমুখি হচ্ছি না আমরা। কলম্বিয়ার সশস্ত্র গ্রুপ এখানে এসে সাধারণ গ্রামবাসীর উপর চালাচ্ছে নির্যাতন। তাদের বিরুদ্ধে আমরা আরো শক্ত অবস্থানে গেছি। তবে কলম্বিয়ার দাবি, সন্ত্রাসবাদ দমনে কঠোর অবস্থানে তাদের প্রশাসন। বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত ন্যাশনাল লিবারেশন আর্মি সহ অন্তত 4টি গ্রুপের উপর আমাদের নিষেধাজ্ঞা জারি রয়েছে। এছাড়া বলিভিয়ান আর্ম ফোর্সও মাদক চোরাচালানের সাথে জড়িত। ফলে সহিংসতার সাথে সাথে বাড়ছে অনুপ্রবেশ। 50 বছরের বেশি সময় ধরে অঞ্চলটিতে আধিপত্য বিস্তার করে আসছে সশস্ত্র ফার্ক গেরিলারা। কয়েক দফা শান্তি চুক্তি হলেও তা কার্যকর হয়নি। 5 দশকের সংঘাতে প্রাণ গেছে 2.5 লাখের বেশি মানুষের। গৃহহীন লাখ লাখ বাসিন্দা। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।